হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2026-এর 2 মার্কসের পেজ 53 2 মার্কসের অর্থাৎ সেট 1-এর এটা সেট 2 সরি সেট 2 এর পেজ 53 পেজের 2 মার্কসের অর্থাৎ 4 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। ঠিক আছে, 4 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, এবং তার সঙ্গে বলবো তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ এখানে অনেক অঙ্ক আছে যেগুলো না বুঝলে ঠিকঠাকভাবে করতে পারবে না। ঠিক আছে, তো তোমাদের বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। তাহলে শুরু করা যাক। প্রথমে 4-এর ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নেওয়ার 2.1/2 বছর পর সুদে আসলে কত টাকা শোধ করতে হবে সেটা বের করতে বলেছে। সুদে আসলে মানে আসল এবং সুদ মিলিয়ে কত টাকা শোধ করতে হবে আমাকে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা কি করব, যে এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে আমরা কি করব বলো তো, যে 10,000 টাকা 2 বছরের সুদে আসল হয়, 2 বছরের সুদ আসল অর্থাৎ সমৃদ্ধি মূল, যেটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমৃদ্ধি মূল বের করি, সেটাই তার ফর্মুলা হচ্ছে কি বলো তো, যে P × 1 + R/100 তাহলে আমরা এটা কি করব, যে 10,000-এর ক্ষেত্রে 10,000 টাকার ক্ষেত্রে 2 বছরে আমরা বের করব, 2 বছরের 10%-এ আমরা সমূল চক্রবৃদ্ধি সমৃদ্ধিমূল বের করব। ঠিক আছে, তো সমূল চক্রবৃদ্ধি বের করব। সেটা কি, যে পি মানে কত, এখানে 10,000 × 1 + R মানে কত 10%/100 এর মান কত 2 এখানে টাকা। তাহলে সমান কি পাচ্ছি, যে 10,000 গুণিত এখানে দেখো যে 0 0 কেটে যাচ্ছে, তাহলে 1 + 1/10, আর এটাকে ভাঙলে আমরা কী পাবো, 10 লসাগু করলে 10 + 1 আর তার স্কোয়ার আছে থাকলো। তাহলে 10,000 গুণিত এই 10 + 1/10 মানে কি 11/10, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে কি দুবার লিখবো 11/10 গুণিত 11/10। তাহলে এখানে দুটো শূন্য, এখানে 0 0 কেটে যাচ্ছে, তাহলে 100-কে 11 এবং 11 মানে 11 121-কে 100 দিয়ে গুণ করলে কী পাবো, 12,100 টাকা। তাহলে 10,000 টাকার 2 বছরের 10%-এর সুদে আসল হচ্ছে কত, 12,100 টাকা। এবার সেই এই যে 12,100 টাকা পেলাম, এই 12,100 টাকার হাফ বছরের সরল সুদ বের করব। সরল সুদ মানে কি PTR/100। তাহলে এখানে পি মানে কত 12,100, টি মানে কত তোমার হাফ বছর, আর আর মানে কত 10%/100, গিয়ে কাটাকাটি 0 0 এই দুটো শূন্য কেটে যাচ্ছে। তাহলে আমরা কী করবো, এখানে তোমার 2 5 দিয়ে কত হয় 10, তাহলে 5-কে 121 দিয়ে গুণ করলে আমরা কী পাবো, 605 টাকা পাবো। ঠিক আছে, এইগুলো আমাদের তোমার সমৃদ্ধিমূল পেলাম এবং 1200 টাকার হাফ বছরের সুদ পেলাম। তাহলে অতএবটি লিখবো, অতএব 10,000 টাকা 2.1 বছরের সুদে আসলে কত হবে, তাহলে ওই দুটোর যোগফল করব, অর্থাৎ 12,100 + 605 টাকা সমান হচ্ছে 12,705 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কী বলেছে। 2 নম্বর কোশ্চেনে বলেছে যে রাম ও রহিম যথাক্রমে 5,000 টাকা ও 2,000 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করলো। ঠিক আছে, যে রাম 5,000 টাকা দিল এবং রহিম 2,000 টাকা দিল। তাহলে রাম আর রহিম দুজন মিলে 5,000 আর 2,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। আর সেই ব্যবসা শুরু করার পর 6 মাস পর কী করছে, 6 মাস পর রাম 3,000 টাকা তুলে নিল। কোনো কারণ ছিল, হতো খুব দরকার ছিল এমার্জেন্সি, তো সেই মূলধন থেকে সে 3,000 টাকা তুলে নিল 6 মাস পর। এবং রহিম কী করলো, তো সেই জায়গায় 3,000 টাকা লগ্নি করলো, ও 3,000 টাকা দিল। তাহলে বছর শেষে রামের লাভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ কত। তার মানে তাদের বছর শেষে মানে 12 মাসের পরে তাদের যে লাভ্যাংশটা মোট লাভ হয়েছিল সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো এখানে দেখো যে প্রথমে রাম কত টাকা নিয়ে মূলধন মানে ব্যবসা শুরু করেছিল, 5,000 টাকা নিয়ে। ঠিক আছে, তো কীভাবে করব,
যে রামের বছরের প্রথম 6 মাসের জন্য মূলধন কত ছিল 5,000 টাকা, এবং পরের 12 মাস মানে 1 বছর মানে কত 12 মাস, তাহলে প্রথম 6 মাসের জন্য নিয়েছিল 5,000 টাকা, আর পরের 12 মাস পরের 6 মাস মানে 12 - 6 সমান 6 মাসের জন্য মূলধন ছিল 5,000 থেকে 3,000 বাদ দেবো, তাহলে কত হচ্ছে 2,000 টাকা। তাহলে প্রথম 6 মাসের জন্য ওর জমা ছিল 5,000 টাকা, কিন্তু পরের বছর ও কি পরের 6 মাস ও কী করেছে যে 3,000 টাকা তুলে নিয়েছিল, তাহলে পরের 6 মাস ও 2,000 টাকা খাটিয়েছে ব্যবসায়। তাহলে রামের মূলধন কত হবে? তাহলে রামের মূলধন হবে তোমার 5,000 গুণিত 6, কারণ 5,000 প্রথম 6 মাসের জন্য খাটিয়েছিল, তো 5,000 গুণিত 6 প্লাস, আর বাকি এটা বছরের শেষে, কিন্তু এবার বাকি শেষে বাকি 6 মাস কত টাকা 2,000 টাকার করেছিল, কত মাসের জন্য 6 মাসের জন্য, তাহলে 2,000 গুণিত 6, তাহলে গুণ করলে কী পাবো 30,000, এদিকে হচ্ছে তোমার 12,000, তাহলে 30,000 12,000 যোগ করলে আমরা কী পাচ্ছি বলো তো 42,000 টাকা। তাহলে রামের মূলধন হচ্ছে কত 42,000 টাকা। একই রকমভাবে যদি আমরা রহিমের মূলধন বের করি, তাহলে রহিমের মূলধন কত হবে? তার প্রথম 6 মাসের জন্য ও 2,000 টাকা জমা করেছিল, এবং পরবর্তী 6 মাসের জন্য কত টাকা সে 3,000 টাকা আরও দিয়েছিল। তাহলে প্রথমে 2,000 টাকা দিয়েছিল, পরে 3,000 টাকা দিল, তো টোটাল কত হলো 5,000 টাকা। তাহলে 2,000 গুণিত 6 প্লাস 5,000 গুণিত 6, তাহলে ক্যালকুলেশন করে আমরা কী পাচ্ছি এখানেও 42,000 টাকা পাচ্ছি। তাহলে রামেরও মূলধন হচ্ছে 42,000 টাকা, আর রহিমের মূলধন হচ্ছে 42,000 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাতটা কত হবে? তাহলে তাদের মূলধনের অনুপাতটা হবে 42,000:42,000, তার মানে কি 1:1, দুটো কেটে যাচ্ছে পুরোপুরি। তাহলে মোট অনুপাত কত হচ্ছে 1 + 1 = কত 2। তাহলে ধরে নিলাম যে তাদের মূলধনের অনুপাত পেয়ে গেলাম, তাদের মূলধনের অনুপাত কি 1:1 অনুপাতে টাকা দিয়েছে, মোট অনুপাত কি হলো 1 + 1 আর যোগ করলে 2। এবার আমাদের মোট লাভ বের করতে বলেছে, ধরে নিলাম যে মোট লাভ হচ্ছে x টাকা, ধরে নিলাম যে মোট লাভ হচ্ছে x টাকা। তাহলে রাম কত পাবে? রাম কত পাবে দেখো, তাদের অনুপাত দেওয়া আছে, মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে রাম পাবে তোমার মোট লাভ হচ্ছে x গুণিত এখানকার 1/2, 1/2। তাহলে রাম পাবে তোমার x গুণিত 1/2 সমান x/2 টাকা। আবার রামের মোট লাভ্যাংশ দেওয়া ছিল 800 টাকা, তাহলে শর্ত অংশ লিখতে পারবো সে x/2 = 800 টাকা, তাহলে x সমান কত হচ্ছে 1,600 টাকা। তাহলে আমাকে বের করতে বলেছে কি মোট লাভ বের করতে বলেছে, আর x এর মানটা তো আমরা কি ধরেছিলাম যে x এর মানটা হচ্ছে মোট লাভ, তাহলে মোট লাভ হয়ে গেলো কত 1,600 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, অনুপাতের অঙ্ক, যে a:b সমানুপাতিক c:d হলে দেখাতে বলেছে যে a - b:b সমানুপাতিক c - d:d, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো এটা দুরকমভাবে প্রমাণ করা যায়, যে কে ধরে করা যায়, তো এখানে কে ধরে আমি করছি না। ঠিক আছে, কীভাবে করছি দেখো, যে প্রথমে আমাদের দেওয়া ছিল কি বলতো, যে a:b সমানুপাতিক কি c:d, তাহলে a:b কে আমরা লিখতে পারবো কি a/b, আর সমানুপাতিক চিহ্ন জায়গায় আমরা লিখতে পারবো সমান, আর c:d মানে কি c/d। এবার কি করছি আমরা উভয় পক্ষে -1 করছি, উভয় পক্ষে -1 মানে 1 বিয়োগ করছি, উভয় পক্ষকে -1 বিয়োগ করছি, তাহলে a/b -1 = c/d -1, কারণ দেখো -1 কেটে আছে, তাহলে সেম এটাই থাকছে। তাহলে আমরা অঙ্কের প্রমাণের ক্ষেত্রে প্রমাণের জন্য আমরা -1 দুই দিকে নিলাম। এবার দেখো আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এখানে কী পাবো, যে a - b/b = c - d/d। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে এখানে লিখতে পারবো দেখো তো, যে a - b/b কে লিখতে পারবো a - b:b, আর সমানের জায়গায় দিয়ে দিলাম কি সমানুপাতিক, আর এখানে c - d:d। তাহলে এটা তো আমার প্রমাণ, তো এটাই প্রমাণ করতে বলেছে, প্রুফ হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসছি আমরা নেক্সট কোশ্চিনে, কত নম্বর 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন বলেছে যে যদি আলফা কিউব প্লাস বিটা কিউব, যদি আলফা কিউব প্লাস বিটা কিউব = বি কিউব মাইনাস 3bc/a³ হয়, তাহলে দেখাও যে ax² - bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। বলছে যদি আলফা কিউব প্লাস বিটা কিউব সমান যদি এটা হয়, তাহলে দেখাতে বলছে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের
দুটি বীজ হবে আলফা ও বিটা। তাহলে এটা অঙ্কটা কীভাবে করবো দেখো, যে প্রথমে ছিল এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণ। তাহলে এই 1 নং সমীকরণে দুটো বীজ যদি আলফা ও বিটা হয়, ধরলাম যে এই 1 নং সমীকরণে দুটো বীজ হচ্ছে আলফা ও বিটা, তাহলে সেই আলফা ও বিটার মানে বীজের গুণফল এবং যোগফল বের করতে পারবো। তাহলে যোগফল হচ্ছে কি বলতো, ফর্মুলা হচ্ছে তোমার কি মাইনাস বি বাই এ। এবার এখানে প্লাস কেন হয়েছে বলো তো, কারণ এখানে তোমার যে বি এর মান হচ্ছে মাইনাস বি, তার মানে কি বি এর জায়গায় মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাসে কেটে যাচ্ছে, কী হয়ে গেলো প্লাস প্লাস বি বাই এ। তাহলে এ প্লাস বি পেয়ে গেলাম কী বলতো, বি বাই এ, এবং আলফা বিটা মানে দুটা বীজের গুণফল মানে সি বাই এ। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা পেয়ে গেলাম, মান পেলাম। আবার এবার দেখো আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করি। আলফা কিউব প্লাস বিটা কিউব মানে হচ্ছে কি আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস 3 আলফা ইন্টু আলফা প্লাস বিটা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, জানা আছে যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তাহলে কিউব মাইনাস 3ab ইন্টু আলফা ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর জায়গায় এখানে কী আছে, এ প্লাস বি এর জায়গায় এখানে আছে আমার কি বলতো আলফা বিটা আছে। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা পেলাম আমরা আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু এ প্লাস বি। এবার দেখো আমরা কিন্তু মান বের করেছি, আলফা প্লাস বিটার মান পেয়েছি বি বাই এ, আলফা বিটার মান পেয়েছি সি বাই এ। তাহলে এখানে আলফা প্লাস বিটা মানে কি বি বাই এ তার কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা হচ্ছে সি বাই এ ইন্টু আলফা প্লাস বিটা হচ্ছে বি বাই এ। তাহলে এটাকে বি বাই এ তার কিউবকে লিখতে পারবো বি কিউব বাই এ কিউব মাইনাস, দেখো প্লাস মাইনাসে মাইনাস, এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3 বাই এ স্কোয়ার পাচ্ছি। তাহলে যদি আমরা লসও করে ক্যালকুলেশন করতে যাই, তাহলে এখানে পাবো আমরা যে বি কিউব মাইনাস 3abc বাই এ কিউব। ওকে, এটা পেলাম যে আলফা কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো তো যে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল প্রথমে আলফা কিউব প্লাস বিটা কিউব, কিন্তু এই টার্মটা আমরা পেয়েছিলাম, দেওয়া ছিল, তাহলে এই টার্মটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে লিখতে পারবো এখানে যে আলফা ও বিটা হলো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ। ওকে, হয়ে গেল অঙ্কটা। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু, 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু, তার পরিকেন্দ্রগামী ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ পরিকেন্দ্র যে কোণ উৎপন্ন করে তার মান কত। তাহলে আমাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি বা বৃত্তচাপ ত্রিভুজ আঁকি, তাহলে এই যে কোণটা, দেখো এই যে চিত্রটা আঁকলাম, এই চিত্রটা এঁকে দেখো এই কোণটা কিন্তু আমার দেওয়া আছে কত, 60 ডিগ্রি এখানে দেওয়া। হ্যাঁ, এখানে এটা 60 ডিগ্রি, 30 ডিগ্রি না। তো দেখো এ বি বৃত্তচাপের ওপর অবস্থিত, এই যে এ বি বৃত্তচাপের, এই এ বি বৃত্তচাপের ওপর অবস্থিত কোণ এ সি বি মানে এই কোণটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, এবং কোণ এ ডি বি এই কোণটা হচ্ছে কি তোমার কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস জানি কি যে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের কি হয়, দ্বিগুণ হয়। তাহলে কোণ এ ডি বি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণটা পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। তো পরিদৃষ্ট কোণ কত ছিল, 60 ডিগ্রি ছিল। তো 60 ডিগ্রিকে যদি 2 দিয়ে গুণ করতে তাহলে কত পাবো, 120 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটা আমাদের বের করতে বলেছে যে কোণ এডিবির মান কত, সেটা হচ্ছে 120 ডিগ্রি। নেক্সট 6 নম্বর বলছে এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো। ধরলাম যেখানে এ গ্রেটার দেন বি, ধরলাম যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজের বাহুটা ধরলাম কি বড় হবে। তো অতিভুজের বাহুটা ধরলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং লম্বর বাহু দৈর্ঘ্যটা ধরলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভূমিটা ধরলাম 2ab। তাহলে এই যে 3টা মান ধরলাম, যে এই 3টা মানকে দেখে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই 3টা মানকে যদি আমরা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আকারে দেখাতে পারি, তাহলে ভেবে নেব যে এটা তোমার এর মান।
তো এখানে দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারবো কি যে এ মাইনাস বি তার এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি জানি যে এ প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলা আমরা জানি সাধারণত এরকম হয় যে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস 4ab। তাহলে এর জায়গায় এখানে এ স্কোয়ার আর বি এর জায়গায় হচ্ছে বি স্কোয়ার। তার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4ab প্লাস 4a মানে কত এ স্কোয়ার বি মানে কত বি স্কোয়ার। তাহলে এখানে দেখো আবার যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার, এখানে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার আছে আর 4a স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারবো 2ab তার স্কোয়ার। তাহলে তো এই যে টার্মটা আমরা পেলাম এই টার্মটা দেখো যে একটা সমকোণী ত্রিভুজের মতো হচ্ছে না, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আকারে হচ্ছে। তাহলে আমরা অতএব লিখতে পারবো যে তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং ভূমি দৈর্ঘ্যটা 3ab আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, নেক্সট 7 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। দুটি বৃত্ত ধরলাম যে এটা একটা বৃত্ত এবং এটা একটা বৃত্ত যথাক্রমে কোথায় পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে এখানে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ও দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। বলছে পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা, তো আমরা এটা একটা সরলরেখা ধরলাম, এটা একটা সরলরেখা এবং এটা একটা সরলরেখা ধরলাম যা এ ও বি বিন্দুতে তাহলে আমরা ধরে নিচ্ছি তোমার কী বলতো যে এটা হচ্ছে এ বি, পি বিন্দুগামী সরলরেখাটা হচ্ছে এ ও বি, তাহলে পি বিন্দুগামী সরলরেখাটা কী হচ্ছে এ বি হবে। ঠিক আছে, এই যে এ বি এবং দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ পি এ বি মানে এই কোণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ পিসিডির মান কত, পিসিডির মান মানে এই কোণটা বের করতে বলেছে। তাহলে এই কোণটা দেখো, এই কোণটা কখন পাবো যখন আমরা এই কোণের মানটা বের করতে পারবো। এবার দেখো আমাদের যে কোণ এখানে পি এ বি সমান 80 ডিগ্রি দেওয়া আছে, পি এ বি এই যে এই কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি। তাহলে কোণ পি কিউ বি তাহলে এই কোণটা কত হবে এটা বলো আগে। এবার দেখো যে এই যে এ বি পি কিউব এটা একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ, আর আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক বা দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে তোমার তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে 180 থেকে 80 বাদ দিতে হবে, তাহলে পি কিউ বি সমান হচ্ছে কত 100 ডিগ্রি। এবার দেখো যে এই কোণটা যে পি কিউ ডি কত পাবো, পি কিউ ডি তাহলে এই কোণটা কত পাবো, দেখো পুরো কোণটা কত 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি পেতে হয় আমাকে তাহলে 180 থেকে তোমার এই কোণের মানটা বাদ দিতে হবে কত 100, তাহলে 180 থেকে 100 বাদ দিলে আমরা পি পেয়েছি 80 ডিগ্রি পেয়ে, যেটা হচ্ছে পি কিউ ডি। আমাদের যেটা বের করতে বলেছে যে পিসিডি, কোণ পিসিডি তাহলে দেখো তো এটাও একটা বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে, এর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে এই কোণের মান যদি 80 হয় তাহলে এই কোণের মান কত হবে 80 ডিগ্রি হবে। ওকে, তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত যদি 2:1 হয়, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাতটা যদি হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ হবে সেটা বের করতে বলেছে। তো আমরা ধরে নিচ্ছি যে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 2x, কারণ 2:1 দেওয়া আছে এবং উচ্চতা হয়েছে শঙ্কুর উচ্চতা হচ্ছে 2x এবং ব্যাসার্ধ হচ্ছে x, এককে ধরে নিলাম। তাহলে যদি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ যদি x হয় তাহলে সেক্ষেত্রে ভূমির ক্ষেত্রফলটা কী হবে পাই x স্কোয়ার বর্গ একক। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ যদি x একক হয় তাহলে ভূমির ক্ষেত্রফলটা হবে কী বলতো পাই x স্কোয়ার বর্গ একক। এবং পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল। এবার যেখানে
আমরা পাই আর তো এক্স, পাই এক্স হয়ে গেল, কিন্তু এল এর মানটা কত পাবো? এল মানে হচ্ছে তোমার কী বলো তো, তির্যক উচ্চতা। তাই তির্যক উচ্চতার ফর্মুলা হয় কী বলো তো, রুট ওভার তোমার শঙ্কুর উচ্চতা প্লাস ব্যাসার্ধ উচ্চতা, বা ব্যাসার্ধ স্কোয়ার প্লাস শঙ্কুর উচ্চতা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার করলে কি 4x স্কোয়ার, তাহলে রুট ওভার 5x স্কোয়ার সমান সমান কি √5x। তাহলে এখানে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেলাম কত, √5x। তাহলে কী লিখতে পারবো তাহলে অতএব সমান দিয়ে, যে √5π(x²) পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম। ঠিক আছে, তাহলে আগে কত ক্ষেত্রফল ছিল, ভূমির ক্ষেত্রফলটা কত ছিল, π(x²) ছিল। তো এখানে কোশ্চেন বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা, পার্শ্বতল কি, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের কত গুণ, তাহলে ভূমির ক্ষেত্রফল কত ছিল π(x²), আর তোমার ওই পার্শ্বতলের ক্ষেত্রফল √5π(x²), তারপরে দেখো কত গুণ হচ্ছে, 5 গুণ হচ্ছে না, পার্শ্বতলের ক্ষেত্রফলকে যদি 5 দিয়ে গুণ তাহলে তো আমরা ভূমির ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, √5 গুণ হবে, √5 গুণ হবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন বলেছে যে একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনকার ও একটি ঘনকাকার বক্সের মধ্যে আয়তঘনকার বক্সটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 7 গুণ ও 3 গুণ দেওয়া আছে। সবচেয়ে বেশি কয়টি ঘনকাকার বাক্স আয়তঘনকার বাক্সে রাখা যাবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা ধরে নিব যে আয়তঘনকার ক্ষেত্রের উচ্চতা হচ্ছে এক্স, ধরে নিলাম যে উচ্চতা এক্স, তাহলে তোমার এখানে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 7x এবং প্রস্থ হবে 3x। কীভাবে, কারণ এখানে বলে দিয়েছিল 7 গুণ এবং 3 গুণ। তাহলে এখানে তোমার যে ক্ষেত্রের উচ্চতা পেয়ে গেলাম, উচ্চতা যদি এক্স একক হয়, দৈর্ঘ্য হবে তোমার 7x এবং প্রস্থ হবে 3x। এবং আয়তন কি পাবো, এবং আয়তন কি হবে, আয়তনটা হবে যে এক্স গুণিত 7x গুণিত 3x, তিনটার গুণফল সমান সমান কি 21x³। আর ঘনপ্রাকৃতিক বাক্সের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এক্স একক হয়, তাহলে সেক্ষেত্রে আয়তন কী হবে, x³ ঘন একক হবে। তাহলে ওতে মোট ঘনক রাখা যাবে, আয়ত ঘনকার বাক্সে তোমার মোট ঘনক রাখা যাবে তোমার কত, 21x³ মানে এটার আয়তনটা ঘনকৃতির প্রতিটি বাহুর মানে ঘনকৃতির বাক্সের আয়তন দিয়ে ভাগ করলে আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে 21x³ তাহলে x কাটা প্রথমে আছে কি 21, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত বলো তো, 21টি। ওকে, নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেনটা বুঝবে ভালো করে। 10 নম্বর কোশ্চেন বলেছে যে এ সমান দেওয়া আছে বি ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, আর সি সমান দেওয়া আছে ডি ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা হলে এ ও সি এর থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো, থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। দেখো এ সমান কী দেওয়া আছে, এখানে এ সমান দেওয়া আছে বি ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এক্ষেত্রে দেখো যে বিটাকে সমান আপনার কি বাই আকারে বসবে, তাহলে এ বাই বি সমান কী পেয়ে গেলাম, সাইন থিটা প্লাস কস থিটা। একই রকমভাবে এখানে সি বাই ডি সমান পেয়ে যাবে কত, সাইন থিটা মাইনাস কস থিটা। এবার কী করছি আমি, অঙ্কটা করার জন্য আমাকে থিটা বর্জিত করতে হবে, বাদ দিতে হবে। তাহলে কী করছি এখানে, যে 1² প্লাস 2² করে পাই, মানে 1-এর বাম পক্ষের স্কোয়ার প্লাস 2-এর বাম পক্ষ ইজিক্যাল টু 1-এর ডান পক্ষের স্কোয়ার প্লাস 2-এর ডান পক্ষের স্কোয়ার। তাহলে এ বাই বি তার স্কোয়ার প্লাস সি বাই ডি তার স্কোয়ার ইজিক্যাল টু সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার, সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারো a² বাই b², এখানে কিন্তু b² হবে, ঠিক আছে, a² বাই b² c² বাই d² ইজিক্যাল টু, এবার দেখো এটা একটা কোনো ফর্মুলা পড়ছে, কী ফর্মুলা, যে 2 ইন্টু a² প্লাস b² ফর্মুলা আমরা জানি বলো তো, যে a প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এটা পরিবর্তে লিখছি আমরা কী বলো তো, 2 ইন্টু a² প্লাস b²। তাহলে এখানেও আমরা লিখতে পারবো 2 ইন্টু সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কারণ এটা ফর্মুলা পড়ছে এ প্লাস বি তাহলে স্কোয়ার প্লাস এ মাইনাস বি তাহলে স্কোয়ার, ফর্মুলাকে লিখতে পারবো আমরা 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান কত 1, তাহলে 2 ইন্টু 1 সমান কত 2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত বলো তো, a² বাই এখানে b² হবে, ঠিক আছে, এখানে স্কোয়ার হবে, তাহলে a² বাই b² প্লাস c² বাই d² ইজিক্যাল টু পেয়ে গেলাম কত 2। ওকে,
নেক্সট 11 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো যে কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্কে আছে। ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে করব, যে আমরা প্রথমে ধরে নেব যে এবি সমান হচ্ছে এক্স, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যেখানে এবি হচ্ছে এইচ একক, বিসিটা ধরে নিলাম x1 এবং বিডিটা ধরে নিলাম কী বলতো x2 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো কোণ এবিসি সমান যদি বিটা হয়, ধরলাম যে কোণ এবিসির মান এবিসি এখানে এবিসি না, এখানে এসিবি করবে। ঠিক আছে, এসিবি উল্টোটা হবে, ইজিক্যাল টু ধরলাম যে বিটা এবং এডিবি ধরলাম কি আলফা হয়। তাহলে ত্রিভুজ এবিসি থেকে কি পাবো, ত্রিভুজ এবিসি থেকে আমরা পাবো যে ট্যান লম্ব বাই ভূমি। এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে বলছে, কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কিন্তু দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। লম্ব এইচ, ভূমি আমরা x1 ধরেছি, তাহলে ট্যান বিটা সমান কত পেলাম এইচ বাই x1। তাহলে এখান থেকে x1 এর মান পাবো কি বলতো এইচ বাই ট্যান বিটা। ঠিক আছে, এবং যে ত্রিভুজ এসিডি বা এডিসি থেকে নেক্সট ত্রিভুজ থেকে আমরা কি পাবো, নেক্সট ত্রিভুজে এবিডি, এই পুরোটা এবিডি, এই পুরোটি এবিডি ত্রিভুজ থেকে আমরা কি পাবো বলো তো, যে ট্যান আলফা সমান পাবো, ট্যান আলফা সমান এইচ বাই x2, যেখানে x2 মান হয়ে যাবে বলো তো এইচ বাই ট্যান আলফা। 2 নম্বর গেল। এবার আমরা ধরলাম যে এ লেস দেন বিটা, মানে বিটার মানটা আলফার থেকে বড়, তা লিখতে পারবো ট্যান আলফা লেস দেন বিটা, ট্যান বিটা। আর ট্যান আলফার পরিবর্তে লিখতে পারবো 1/, দুদিকে করছি অবশ্য, 1/ট্যান আলফা গ্রেটার দেন, যদি আমরা লেস দেনটাকে যদি আমরা গোল করে দিতে চাই সেটা বাই আকারে হবে এরকম। তো ট্যান আলফাকে লিখতে পারবো 1/ট্যান আলফা, লেস দেন ছিল গ্রেটার দেন 1/ট্যান বিটা হয়ে গেল। তাহলে এখানে মান বসে দেখছি যে আমার কি হচ্ছে, যে x2 গ্রেটার দেন x1 হচ্ছে। ঠিক আছে, তো আমাকে কোশ্চেনে কী বের করতে বলেছে, যে দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণের বিপরীত সম্পর্ক আছে। কীরকম, এটা সম্পর্কটা কীরকম, যে x2 গ্রেটার দেন x1। তারপর নেক্সট এবং এই ভিডিওর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো লাস্ট কোশ্চেন বলেছে যে কোনো পরিসংখ্যা বিভাজনের ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমাটা দেওয়া আছে তোমার কী বলতো 14.5 প্লাস 45/2 মাইনাস 16/8 গুণিত 5। এখান থেকে আমাদের ছকটা পূরণ করতে বলেছে। শ্রেণী সীমানাটা কী হবে, এখানে দেখো যে প্রথমে তোমার এখানে এটা কি আমরা দেখো যে এই যে সমীকরণটা দেওয়া, এই যে মধ্যমাটা দেওয়া আছে, সেই মধ্যমাটাকে আমরা এটার মতো লিখতে পারবো এল ইন্টু এল প্লাস n/2 মাইনাস a/f ইন্টু এইচ, যেখানে এল মানে হচ্ছে কি, সে শ্রেণীর সীমাটা নিম্ন শ্রেণীটা। ঠিক আছে, তো এখানে তো এল অলরেডি দেওয়া আছে, তো 14.5 থেকে কত হতে নিতে পারবো, এখানে কত এইচ মানে 5, তার মানে কি 5 ঘর অন্তর নিতে পারবো। তাহলে 5 ঘর অন্তর নিতে পারবো, প্রথমে 14.5 হয়ে গেল, আর দ্বিতীয়টা হয়ে যাবে কত 19.5। তো পরিসংখ্যা কত, নিচে কত পরিসংখ্যা, তো এফের বাজারে কত আছে 8, তার মানে পরিসংখ্যা কত হয়ে গেল 8 হয়ে গেল। বুঝতে পারলে, এবার বের করতে বলেছে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কোনটা হয় দেখো। তো এখানে দেখবো যে আমরা সিএফ এর মানে দেখব, যে সিএফ এর তোমার পরের সংখ্যাটা, কিন্তু এখানে সিএফ কত হচ্ছে, সিএফটা হচ্ছে তোমার কত 16 এবং পরিসংখ্যাটা কত 8। ঠিক আছে, তাহলে সিএফ এর পরের সংখ্যাটাই তোমার কি হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে 16 প্লাস 8 যোগ করলে কত হচ্ছে 24, তাহলে এখানে হয়ে যাবে কত 24। এইগুলো আমাদের 2 মার্কের কোশ্চেনের অ্যান্সার, সেটা হচ্ছে পেজ 53। ঠিক আছে, সেট 2 এর পেজ 53 2 দাগের সমস্ত অ্যান্সার করে দেওয়া হলো। আর তোমাদের শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।